নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীমতী পান্না চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সুনীতি একাডেমি, কোচবিহার। আজকে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় শব্দ। শব্দের দ্বিতীয় পর্বের আলোচনায় এখন আমরা আমরা আজকে এই দ্বিতীয় পর্বে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড, হিউম্যান ইয়ার অ্যান্ড টেকনিক অফ হিয়ারিং সাউন্ড, আর সাউন্ড পলিউশন অ্যান্ড ইটস সলিউশন। তো প্রথমেই চলে আসি ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড এই পর্বে। এটা বুঝতে গেলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তার প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে সুর এবং স্বর। সুর কাকে বলবো? সুর হচ্ছে যার মধ্যে, যে শব্দের মধ্যে একটি মাত্র কম্পন থাকবে। সাউন্ড উইথ অনলি ওয়ান ফ্রিকোয়েন্সি ইজ নোন অ্যাজ টোন অর টিউন। যেমন টিউনিং ফর্কের সাউন্ড। তোমাদের প্রথম পর্বে আমি টিউনিং ফর্ক থেকে সাউন্ড তৈরি করে কিভাবে আমরা সাউন্ড শুনতে পাই সেটা আমরা দেখেছিলাম। তো সেই সাউন্ডটা হচ্ছে টোন বা টিউন। এরপরে আসছি নোট বা স্বর। সাউন্ড উইথ এ স্পেসিফিক আইডেন্টিফিয়েবল পিচ typically produced by a musical instruments or voice. Notes are fundamental building blocks of music. মানে কিছু সুর একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি হয়ে যে মুখের ভাষা, ভয়েস কিংবা ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ড আমরা পাই, যে মিউজিক পাই, সেটা হচ্ছে আমাদের স্বর। একসাথে হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্বর। তাহলে এই হচ্ছে সুর আর স্বর। এবার এই যে আমরা নোট পেলাম, সেই নোটগুলোর মধ্যে আমাদের যে টোনগুলো আছে সেই টোনগুলো কি কি রকম। প্রথমেই আমরা পাচ্ছি ফান্ডামেন্টাল, মানে মূল সুর। এবার এই ফান্ডামেন্টাল টোনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? লোয়েস্ট ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট ইন এ নোট। একটা নোটের মধ্যে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি যেটা তার টোনটা, সেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল। তাহলে টোন উইথ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ইন এ নোট, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। এইবার ওই লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ছাড়াও ওই নোটের মধ্যে আরও অনেকগুলো টোন আছে যাদের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। তো ফান্ডামেন্টাল ছাড়া আর যারা আছে তাদেরকে আমরা বলছি ওভারটোন বা উপসুর। তাহলে টোনস হুজ ফ্রিকোয়েন্সি ইজ হায়ার দেন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড নোট, সেটা হচ্ছে ওভারটোন। তারপরে আসছে আমাদের হারমোনিক্স। তার মানে কি? টোনস হুজ ফ্রিকোয়েন্সিজ হায়ার দেন দ্য ফান্ডামেন্টাল, সেটা আমরা পেয়েছিলাম ওভারটোন। এইবার আমরা দেখতে পাচ্ছি টোনস হুজ ফ্রিকোয়েন্সিজ আর ইন্টিজার মাল্টিপল অফ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ইন্টিজার মাল্টিপলে যে সব টোনগুলো পাচ্ছি তাদেরকে আমরা বলছি হারমোনিক্স। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে অক্টেভ। ইট রিপ্রেজেন্টস দ্য ইন্টারভেল বিটুইন টু ফ্রিকোয়েন্সিজ where one frequency is exactly double of the other. মানে একটা ফ্রিকোয়েন্সির ডাবল যে আরেকটা যদি ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে এই যে ইন্টারভেল বিটুইন দিস টু ফ্রিকোয়েন্সিস ইজ নোন অ্যাজ অক্টেভ। তাহলে এই জিনিসগুলো একটা মিউজিক্যাল নোটস বোঝার জন্য আমাদের এই জিনিসগুলো জানা প্রয়োজন। এখানে দেখো সিম্পল ডায়াগ্রামের মধ্য দিয়ে ফান্ডামেন্টাল, তারপর ওভারটোন, হারমোনিক্স এগুলোকে দেখানো আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে মিউজিক্যাল নোটস পেলাম, এর নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো যে ক্যারেক্টারিস্টিক্সগুলোর জন্য আমরা মিউজিক্যাল নোটসগুলোকে
আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি এবং নোটসগুলোর কোয়ালিটি সম্পর্কে, নোটসগুলো হায়ার না লোয়ার, মানে জোরে শুনতে পাচ্ছি না আস্তে শুনতে পাচ্ছি, বা কীরকম নানা কিছু তার ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পারছি, সেগুলোকে আমরা মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। পিচ, লাউডনেস অর ইন্টেন্সিটি অ্যান্ড টিম্বার অর কোয়ালিটি, এই 3টে ভাগে আমরা ভাগ করে নিলাম। এবার আমরা এই যে সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স আছে, এই সাউন্ডের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্পর্কে একটু আলোচনায় চলে আসছি। The characteristics of sound correspond to the physical properties of the sound waves, frequency, amplitude and waveform, or combination of fundamental frequency and its overtone. এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারছি। তার মানে ক্যারেক্টারিস্টিক্সের জন্য আমাদের কাছে কে কে দায়ী হয়ে যাচ্ছে, কম্পন কিংবা বিস্তার কিংবা ওয়েভ ফর্মটা কেমন, সেটার মধ্য দিয়ে আমরা একটা সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখে নিচ্ছি ইন্টেন্সিটি অফ সাউন্ড কি জিনিস। ইট ইজ দ্য মেজার অফ হাউ মাচ দ্য সাউন্ড এনার্জি ইজ পাসিং থ্রু এ গিভেন এরিয়া ইন এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম। It is directly related with the loudness of the sound. Higher intensity means the sound is perceived as louder. Loudness is the feeling. It's not measurable. মানে একটা ধরো আওয়াজ করা হলো, যে আওয়াজটা কারো কানে মনে হলো যে খুব জোরে লাগছে, আবার কারো মনে হলো ততটা নয়। তো এই লাউডনেস ব্যাপারটা হচ্ছে ফিলিংস, এটাকে মেজার করা যায় না। কিন্তু লাউডনেসটা কিভাবে হয় না, ইন্টেন্সিটি যদি বাড়ে, সাউন্ডের যদি ইন্টেন্সিটি বাড়ে তবে লাউডনেস বাড়বে। তা ইন্টেন্সিটিটা আবার মেজারেবল, কারণ ইন্টেন্সিটিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ সাউন্ড এনার্জি পাস করছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। সো ইট ইজ মেজারেবল। তো যেহেতু মেজারেবল তাই এর একটা ইউনিট আছে। কমনলি ইউজড ইউনিট হচ্ছে বেল অর ডেসিবেল, ডিবি দিয়ে লেখা হয়। 1 ডেসিবেল মানে 0.1 বেল, আর এসআই ইউনিট এটাকে বলা হয় ওয়াট পার মিটার স্কোয়ার। অ্যানাদার ইউনিট অফ ইন্টেন্সিটি, আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে ফন। ইট মেজার্স পারসিভড লাউডনেস। এই যে ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটি কিসের উপরে ডিপেন্ড করে? শেপ অফ দ্য সোর্স, মানে যে সোর্স থেকে তৈরি হচ্ছে সাউন্ডটা তার শেপের উপরে ডিপেন্ড করছে। অ্যাম্পলিটিউড অফ দ্য সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভের অ্যাম্পলিটিউড বেশি কিনা, অ্যাম্পলিটিউড যদি বেশি হয় তবে তার ইন্টেন্সিটি বেশি হবে। ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য লিসেনার, ধরো যে শব্দটা শুনছে আর যেখানে শব্দটা তৈরি হচ্ছে তাদের মধ্যেকার ডিস্টেন্স যদি খুব বেশি হয় তাহলে সে খুব জোরে শব্দটা শুনতে পাবে না, আর তাদের মধ্যেকার ডিস্টেন্স যদি কম হয় তাহলে সে শব্দটা বেশ জোরেই শুনতে পাবে। তাই ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য লিসেনার, এই ইন্টেন্সিটিটা ডিপেন্ড করছে। ডেন্সিটি অফ দ্য মিডিয়াম তার উপরে ডিপেন্ড করছে, ভেলোসিটি অফ দ্য মিডিয়ামের উপরে ডিপেন্ড করছে, আর প্রেজেন্স অফ রেজোনেন্ট অবজেক্ট তার উপরে ডিপেন্ড করছে। এবার দেখো এখানটায় দেখানো হচ্ছে, এটা একটা নর্মাল সাউন্ড ওয়েভ, এর ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে, এই দেখো অনেক বেশি, ঠিক আছে, বাট নট দ্য ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো 1 সেকেন্ডে যতবার কম্পিত হচ্ছে সেটা তো ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে 1, এই 2 এর হাফ দেখানো হচ্ছে, এখানেও দেখো এই 1, এই 2, এই হাফ। তার মানে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, খালি চেঞ্জ কি হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড মানে বিস্তার। এটা দেখো এটার অ্যাম্পলিটিউড এইটুকু, আর এটার অ্যাম্পলিটিউড দেখো এই এতটা। তার মানে এই অ্যাম্পলিটিউডটা হায়ার। তাহলে হায়ার অ্যাম্পলিটিউডের সাউন্ড লাউডনেস বেশি হবে, ইন্টেন্সিটি বেশি, ঠিক আছে। আর যেখানে দেখা যাচ্ছে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, এটা আমরা পড়বো এরপরেই। পিচ, চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি দেখো এখানটায়
ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে না। তার মানে এর যা বিস্তার ছিল এরও বিস্তার দেখো সেম আছে এখানে, বাট এখানে কাউন্ট করো নাম্বার অফ ক্রেস্ট 3, এখানে নাম্বার অফ ক্রেস্ট 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে পরে ফ্রিকোয়েন্সি বাড়ছে। এটা হচ্ছে এই কোয়ালিটিটাকে আমরা মানে এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলবো পিচ, ঠিক আছে? সেটা আমরা দেখছি। পিচ রেফার্স টু হাউ হাই or low a sound seems to a listener. কতটা হাই অথবা লো, it is primarily determined by the frequency of the sound. Higher frequency sound waves are perceived as higher pitched sound, while the lower frequency sound waves are perceived as lower pitched sound. যার ফ্রিকোয়েন্সি হাই তাকে বলবো হাই পিচ, যার ফ্রিকোয়েন্সি লো তাকে আমরা বলবো লো পিচ সাউন্ড। ওয়েভলেন্থ ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। যেহেতু ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়েভলেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, যেহেতু ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কি হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি তার কি হবে ওয়েভলেন্থটা কম হবে। তার মানে হাই পিচ সাউন্ডের ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে বাট ওয়েভলেন্থ কম হয়ে যাচ্ছে। তাহলে পিচ কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ওয়েভলেন্থ। অ্যাজ পিচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, সো পিচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। বোঝা গেল? এখানে দেখো একটা ছোট দেওয়া আছে, এটা হচ্ছে লো পিচ সাউন্ড আর এটা হচ্ছে হাই পিচ সাউন্ড, ঠিক আছে? এটা একটাই সোর্স থেকে তৈরি হয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্যাক্টরস অন হুইচ দ্য পিচ ডিপেন্ডস, কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে? মেইনলি ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, দেন ওয়েভলেন্থ অফ সাউন্ড। তার মানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড হাই পিচ, সো লো ওয়েভলেন্থ সাউন্ড মানে কম ওয়েভলেন্থের সাউন্ড, শর্টার ওয়েভলেন্থের সাউন্ড হাই পিচ, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি ফ্রিকোয়েন্সি লেস দেন 1000 হার্জ হয় তাহলে পিচটা লাউডনেসের উপরে ডিপেন্ড করছে। পারসিস্টেন্স অফ সাউন্ড তার উপরে ডিপেন্ড করছে। রিলেটিভ ভেলোসিটি বিটুইন সোর্স অ্যান্ড লিসেনার, সোর্স আর লিসেনার মনে করো যেখান থেকে সাউন্ড তৈরি হচ্ছে আর যে শুনছে। এবার যে শুনছে ধরো দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ডি মেনটেন হচ্ছে, এবার কোনো কারণে সোর্সটা ফিক্সড আছে, লিসেনার আস্তে আস্তে চলে আসছে সোর্সের দিকে, সে কিন্তু তখন পিচ বাড়বে সাউন্ডের। আবার সে যদি ধীরে ধীরে দূরে সরতে থাকে সাউন্ডটা তার কাছে হালকা হতে থাকবে, মানে সে তখন পিচটা কমবে। একই ঘটনা সোর্স যদি এগিয়ে আসে তাহলেও সেম হবে, সোর্স যদি পিছিয়ে যায় তাহলেও হবে। তার মানে কি এদের রিলেটিভ ভেলোসিটির ওপরে, সোর্স আর লিসেনারের রিলেটিভ ভেলোসিটির ওপরে নির্ভর করছে পিচটা কিরকম হবে। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে টিম্বার অর কোয়ালিটি অফ সাউন্ড। দেখো আমরা যদি একই ফ্রিকোয়েন্সির সাউন্ড বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শুনতে পারি, কিন্তু বাদ্যযন্ত্র অনুযায়ী কোন যন্ত্র থেকে এই সাউন্ড হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। অর্থাৎ যদি আমাদের সেম অ্যাম্পলিটিউড আর ফ্রিকোয়েন্সির সাউন্ড হয় তা সত্ত্বেও আমরা কোন বাদ্যযন্ত্র থেকে এই সাউন্ড পাচ্ছি সেটা বুঝতে পারবো। এটা এমন একটা ক্যারেক্টারিস্টিক্স। ধরো পিয়ানো থেকে যে সাউন্ড তৈরি হচ্ছে, ভায়োলিন থেকে যে সাউন্ড তৈরি হচ্ছে, কিংবা টিউনিং ফর্ক যে সাউন্ড তৈরি করছে, প্রত্যেকেরই যদি ওয়েভলেন্থ সেম থাকে ল্যামডা, তা সত্ত্বেও আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটা টিউনিং ফর্কের, কোনটা ভায়োলিনের, কোনটা পিয়ানোর। আমি এখানে দেখো গ্রাফ করে তোমাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিয়েছি। টিউনিং ফর্ক, ভায়োলিন আর এই যে পিয়ানো। তার মানে কি এদের ওয়েভ ফর্মগুলো আলাদা, এদের ওই ওয়েভ ফর্ম অনুযায়ী আমরা বলতে পারছি
যে এটা কোন বাদ্যযন্ত্র থেকে বেরিয়ে এসছে। এই দেখো টিউনিং ফর্কের থেকে, এখানে ফ্লুটের থেকে বেরিয়ে এসছে, এখানে ভায়োলিন থেকে বেরিয়ে এসছে। তার মানে কি দেখো এদের ওয়েভ ফর্মগুলো কিন্তু আলাদা আলাদা আছে। আচ্ছা, so we can tell that timbre or quality, it is the characteristics that allows us to distinguish between different sounds even if they have the same pitch and loudness. It's what makes a violin sound different from a piano playing the same note. Same note play করলেও আমরা একে ডিফারেন্সটা করতে পারি। ডিফারেন্স বিটুইন দ্য টিম্বার অর কোয়ালিটি অফ টু সাউন্ড কিভাবে হয়, কিসের উপরে ডিপেন্ড করে? নাম্বার অফ ওভারটোনস উইথ ফান্ডামেন্টাল প্রেজেন্ট ইন দ্য টু সাউন্ড। দুটো সাউন্ডের মধ্যেই ফান্ডামেন্টাল আছে, ওভারটোন আছে, তো কতগুলো আছে সেই নাম্বার অফ ওভারটোনস উইথ ফান্ডামেন্টাল প্রেজেন্ট ইন দ্য টু সাউন্ড এর উপরে ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সিস অফ দ্য ওভারটোনস, ওভারটোনগুলোর ফ্রিকোয়েন্সি আছে, এই তার উপরে এটা ডিপেন্ড করছে। অ্যাম্পলিটিউড অফ দ্য ওভারটোন, যে ওভারটোনগুলো প্রেজেন্ট আছে তার অ্যাম্পলিটিউড কত আছে, তাহলে এগুলোর ওপরে ডিপেন্ড করে আমরা দুটো সাউন্ডের কোয়ালিটি ডিফারেন্স বার করতে পারি। দেখে নাও এখানটায় দেখা যাচ্ছে এই সাউন্ডগুলো, দেখো কিভাবে ডিফারেন্ট আছে। তাহলে এগুলো শুনে আমরা কিন্তু সহজেই বার করতে পারবো যে কোনটা কোন যন্ত্রের সাউন্ড। এটাকে আমরা বলছি কোয়ালিটি বা টিম্বার। এবার এই যে আমরা সাউন্ড কিভাবে তৈরি হয় আমাদের ভোকাল কর্ডে, সেটা আমরা আগের পর্বে পড়েছি, দেখেছি কিভাবে ভোকাল কর্ডের মাধ্যমে সাউন্ড তৈরি হয়। এখন আমরা দেখে নেব এই যে সাউন্ড যেটা তৈরি হলো, আমরা তো সেটা কান দিয়ে শুনি, আমাদের মানে সাউন্ড রিসেপ্টর, শব্দ শোনার যে যন্ত্র, সেটা কিন্তু কান। তাহলে কান দিয়ে আমরা কিভাবে শব্দ শুনি, কানের মধ্যে কি আছে, কেন আমরা কান দিয়ে শব্দ শুনতে পাই? এই কানকে আমরা নর্মালি তিনটে পার্টে ভাগ করে নিতে পারি, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার অ্যান্ড দ্য ইনার ইয়ার। এক্সটার্নাল ইয়ার আর আউটার ইয়ার, এর মধ্যে আমার যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে এক্সটার্নাল ইয়ারের যে পার্টগুলো আমাদের এই শ্রবণে কাজ করছে তারা হচ্ছে পিনা, এক্সটার্নাল অডিটরি ওপেনিং, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, টিম্প্যানিক মেমব্রেন। এই কয়েকটা আমাদের এক্সটার্নাল ইয়ারের সঙ্গে বা আউটার ইয়ারের সঙ্গে আমাদের শ্রবণে সহায়তা করছে। মিডল ইয়ারে আছে তিনটে খুব সূক্ষ্ম বোন, ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। এছাড়া আছে ইউস্টেচিয়ান টিউব, ককলিয়া, ইউস্টেচিয়ান টিউব, এইটুকু মিডল ইয়ারে আছে। এরপরে আসছি আমরা ইনার ইয়ারে। ইনার ইয়ারে আছে ককলিয়া আর ভেস্টিবিউলার সিস্টেম। আমাদের এই যে কান, এরা অসংখ্য প্রসেস, পরপর পরপর অনেকগুলো প্রসেস চালিয়ে যায়, সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সেটা ব্রেইনকে পাঠায়। ব্রেইন সেটা ইন্টারপ্রিট করে, ব্রেইন আমাদেরকে বুঝতে সাহায্য করে যে না আমি কোন শব্দটা শুনছি। তো এই হিউম্যান ইয়ার কন্টিনিউয়াস কিছু প্রসেসের মাধ্যমে এই কাজটা করে। কিভাবে করে? আমাদের যে আউটার ইয়ার বা এক্সটার্নাল ইয়ার আছে সেটা অ্যাকচুয়ালি সাউন্ড কালেকশন অ্যান্ড ট্রান্সমিশন কিভাবে হয় সেখানে প্রথমেই আছে পিনা বা অরিকল। ওর কাজ হচ্ছে সাউন্ড ওয়েভকে কালেক্ট করা এবং এগুলোকে ইয়ার ক্যানেলের মধ্যে পাঠিয়ে দেওয়া। তারপরে ইয়ার ক্যানেলে যখন ঢুকলো, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এর কাজ কি? এ হচ্ছে একটা পাথওয়ে। ও কিভাবে মানে ওর মধ্য দিয়ে কি করছে, সাউন্ড ওয়েভকে ইয়ার ড্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। অ্যাম্পলিফিকেশন
অ্যান্ড ভাইব্রেশন ট্রান্সফার, এটা হয় হচ্ছে মিডল ইয়ারে। কি করে? ওই যে ইয়ার ক্যানেল আমাদের সাউন্ড ওয়েভটাকে, যেটা পিনা রিসিভ করেছিল সেই সাউন্ড ওয়েভটাকে ইয়ার ক্যানেল কি করেছিল, ইয়ার ড্রামে পাঠিয়ে দিয়েছিল। এইবারে ইয়ার ড্রাম কি করছে, ভাইব্রেট করছে ইন রেসপন্স টু ইনকামিং সাউন্ড ওয়েভ। যে সাউন্ড ওয়েভটা আসলো তার রেসপন্সে ইয়ার ড্রামটা ভাইব্রেট করছে। তারপরে কি হচ্ছে, তিনটে টাইনি বোন আছে, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। ওরা কি করছে, ওরা এই ভাইব্রেশনটাকে অ্যাম্প্লিফাই করছে এবং তারপর সেটাকে ট্রান্সমিট করছে ইনার ইয়ারে। এবার ইনার ইয়ারে কি হয়, সিগন্যাল কনভার্সন অ্যান্ড ট্রান্সমিশন। এই ইনার ইয়ারে এই সিগন্যাল কনভার্সন অ্যান্ড ট্রান্সমিশনে কি হচ্ছে, ককলিয়া প্রথমে যে কাজ করছে। ককলিয়া হচ্ছে একটা স্মল, ছোট্ট একটা পার্ট, ফ্লুইড ফিল্ড স্ট্রাকচার, ওর মধ্যে ফ্লুইড আছে, containing the organ of corti which houses hair cells. এইবার এই হেয়ার সেলস গুলো কি করছে, এরা সেন্সরি সেল, এরা কি করছে, মেকানিক্যাল ভাইব্রেশনকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। তারপরে আসছে অডিটরি নার্ভ, ওরা কি করছে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমাদের ব্রেইনে পাঠিয়ে দেওয়ার কাজ করছে। ককলিয়া থেকে ব্রেইনে এরা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে পাঠিয়ে দিচ্ছে, চলে গেল ব্রেইনে। এবার ব্রেইন কি করবে, ব্রেইন এবার এটাকে ইন্টারপ্রিট করবে। তাহলে লাস্ট পার্টে, আমাদের শ্রবণের লাস্ট পার্টে কি আছে, ব্রেইন ইন্টারপ্রিটেশন আছে। ব্রেইন কিভাবে ইন্টারপ্রিট করে, অডিটরি কর্টেক্সের মাধ্যমে। দ্য পার্ট অফ দ্য ব্রেইন দ্যাট রিসিভস and interprets the electrical signals from the auditory nerve, allowing us to perceive sound, recognize its source and understand its characteristics, মানে কেমন লাউডনেস, পিচ, এটসেট্রা এটসেট্রা, এগুলো বুঝতে সাহায্য করে। তাহলে ব্রেইন আমাদেরকে সিগন্যাল দিয়ে সাউন্ডটাকে ইন্টারপ্রিট করলো এবং সেই অনুযায়ী রেসপন্স করতে আমরা সক্ষম হলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল সাউন্ড। সাউন্ড সৃষ্টি হলো, সাউন্ডকে ওয়েভের মধ্য দিয়ে আমরা পড়লাম। এবার সাউন্ড আমাদের কানের মধ্য দিয়ে আসলো, আমাদের ব্রেইনকে হ্যামার করলো, আমরা সাউন্ড বুঝলাম। এই পর্যন্ত সব ঠিক আছে। এখন আমরা এর আগের পর্বে পড়ে নিয়েছি যে সাউন্ডের অডিবল রেঞ্জ কোনটা, 20 to 20,000 হার্জ, এটা অডিবল রেঞ্জ। কিন্তু তাই বলে কি আমি 20,000 হার্জের শব্দটা সবসময় শুনবো? মানে আমাদের পারমিসেবল রেঞ্জ কোনটা হবে, মানে কতটা আমরা শুনতে পারি, কতটা আমাদের শুনলে আমাদের কোনো রকম কানে কষ্ট হবে না। দেখবে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি খুব জোরে একটা হর্ন বাজে বা খুব জোরে কোনো গাড়ি যাচ্ছে কিংবা কোনো যন্ত্রপাতির খুব জোর বা একটানা একটা ঘ্যানঘ্যানে আওয়াজ, তাহলে কিন্তু আমাদের খুব একটা বিরক্তির উদ্রেক হয়। তো এই যে সব সাউন্ডের মানে সব শব্দই যে শ্রুতি মধুর হবে তার কোনো মানে নেই। তাহলে শব্দের মধ্যে কোনোটা শ্রুতি মধুর, কোনোটা শ্রুতিকটু, প্লেজেন্ট অর আনপ্লেজেন্ট সাউন্ড। নয়েজ হচ্ছে সেই আনপ্লেজেন্ট সাউন্ড। ইট ইজ আনওয়ান্টেড অর আনপ্লেজেন্ট সাউন্ড হুইচ মে বি লাউড অর সফট, high pitched or low pitched, and can interfere the communication activities or even physical discomfort or hearing damage. যে কোনো কিছু ঘটতে পারে। The presence of excessive unwanted or disturbing sounds that can negatively impact human and animal health and well-being is called noise pollution or সাউন্ড পলিউশন। যা আমাদের ক্ষতি করবে, আমাদের প্রাণী জগতের ক্ষতিকারক, সেই সবগুলোই হচ্ছে আমাদের জন্য, সেই শব্দটাই আমাদের জন্য হচ্ছে নয়েজ পলিউশন অর সাউন্ড পলিউশন। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি নানা রকম শব্দ আমাদের
মস্তিষ্ককে আমাদের কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। এবার এটা একটা ছোট্ট উদাহরণ, এরকম আমরা অজস্র রাস্তায় ঘাটে সবসময় এই ধরনের নয়েজ পলিউশনের সম্মুখীন হই। তো দেখে নিচ্ছি আমাদের এই নয়েজ পলিউশনের সোর্সগুলো কি কি। ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, হাউসহোল্ড অ্যাপ্লিয়েন্সেস, পাবলিক ইভেন্টস, এভরিডে সাউন্ড, এগুলো সব হচ্ছে আমাদের সোর্স অফ নয়েজ পলিউশন আর সাউন্ড পলিউশন। এবার এই যে এত নয়েজ হচ্ছে, এই যে এত সাউন্ড হচ্ছে, এত আওয়াজ, এ তো আমাদের ক্ষতি করছে। আমরা তো দেখলাম যে আমাদের উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট হচ্ছে। তো কি কি ক্ষতি করে সেটা আমরা দেখে নিই, যে আমাদের এই নয়েজ পলিউশন আমাদের মধ্যে কি কি ক্ষতিকারক এফেক্ট দিচ্ছে। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে হিয়ারিং লস। এছাড়াও যেগুলো মারাত্মক আকার ধারণ করে সেগুলো হলো কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে, স্লিপ ডিসরাপশন হতে পারে, সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে, ওয়াইল্ড লাইফের উপরে ইম্প্যাক্ট হতে পারে। তাহলে এত রকম ক্ষতি হতে পারে। এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু একটা কনসিডার করেছে যে 65 ডেসিবেলের ওপরে যদি সাউন্ড হয় তবে সেটাকে আমরা বলবো নয়েজ পলিউশন। তার মানে আমরা 65 ডেসিবেল পর্যন্ত সাউন্ড যাতে না যায় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিলো 65 ডেসিবেল সাউন্ড আমাদের মধ্যে এই নয়েজ পলিউশন করতে পারে না, কিন্তু অ্যাবাভ 65 ডেসিবেল সাউন্ড হলে সেটা নয়েজ পলিউশন হবে। আর মারাত্মক ক্ষতি হতে পারে যদি মোর দ্যান 75 ডেসিবেল সাউন্ড হয়। তাহলে হু নির্ধারণ করে দিয়েছে যে 65 ডেসিবেলের উপরে সাউন্ড গেলে তাকে আমরা বলছি নয়েজ পলিউশন, আর যদি মোর দ্যান 75 ডেসিবেল হয়ে যায় তবে সেটা অবশ্যই হার্মফুল। এবার রাস্তাঘাট, ট্রান্সপোর্টেশন, এই সমস্ত পারপাসে, কলকারখানা, এইসব জায়গা থেকে নিত্য নিয়মিত প্রচুর প্রচুর সাউন্ড উৎপন্ন হচ্ছে এবং সেগুলো আমাদের মধ্যে নানা রকম ক্ষতিকারক এফেক্ট সৃষ্টি করছে। তো আমাদেরকে সেটার থেকে তো বাঁচার উপায় খুঁজতেই হবে, রেমেডি খুঁজতে হবে। তো সেই রেমেডি ফর নয়েজ পলিউশন কি হতে পারে? এর তো একটা সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল ইস্যু আছে। এনভায়রনমেন্টাল ক্ষতি হয়ে যাচ্ছে এই সাউন্ড পলিউশনের জন্য। হিউম্যান লাইফ আর অ্যানিমেল লাইফ এরা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এই নয়েজ পলিউশনের সোর্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং এদের এই এফেক্টকে, এই ভয়ানক এফেক্টকে আমাদেরকে কি করতে হবে? কমাতে হবে। কিভাবে না, আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। এই ইস্যুটাকে মিটিগেট করবার জন্য কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। এর জন্য আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। যেমন ধরো কোনো সংস্থা, তারাও কাজ করবে সরকারের তরফ থেকে কিংবা এনজিওর তরফ থেকে, আর সবচেয়ে বড় ভূমিকায় আছে ছাত্রছাত্রীরা। এই ছাত্রছাত্রীদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বুঝতে হবে এবং এই পলিউশনের হাত থেকে সমাজকে বাঁচাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম, পড়লাম সাউন্ডকে দুটো ভাগে। এবার এই দ্বিতীয় ভাগের উপরে আমি তোমাদেরকে কিছু ছোট প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও। A student wants to change a feeble sound to a loud sound. For this, he or she should increase the কি করবে ও? ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ডকে বাড়াবে, না অ্যাম্পলিটিউডকে বাড়াবে, না ওয়েভলেন্থ অফ দ্য সাউন্ডকে বাড়াবে? ও কোনটা করবে? একটা ফিবল সাউন্ড আছে, সেটাকে ও লাউড সাউন্ড করতে চাচ্ছে, তাহলে ওকে কি বাড়াতে হবে? অবভিয়াসলি অ্যাম্পলিটিউড অফ সাউন্ডটাকে বাড়াতে হবে। Which part of the human ear converts the sound vibration to electrical signal? Cochlea, stirrup আর হ্যামার। কে ট্রান্সফার করে দিচ্ছে? cochlea. Which of the following is not an overtone of the fundamental frequency F? আমরা জানি, কি পড়েছি, যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির থেকে বেশি যে ফ্রিকোয়েন্সিগুলো আছে একটা টোনের, একটা নোটের মধ্যে, তাদেরকে আমরা বলি ওভারটোন।
তাহলে এখানে দেখো এফ যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, একটা দেওয়া আছে 2f, একটা দেওয়া আছে 3f, একটা দেওয়া আছে f/2। 2f 3f দুজনেই f এর থেকে বড়, তাহলে ন্যাচারালি ওভারটোনটা কোনটা হবে? f/2। ন্যাচারাল সাউন্ড অ্যাবজর্ভার ট্রিজ, ট্রিজ কিন্তু ন্যাচারাল সাউন্ড অ্যাবজর্ভার। তাই যেখানে হিউজ নয়েজ পলিউশন আছে তার আশপাশে যদি আমরা বৃক্ষরোপণ করি তবে কিন্তু আমাদের এই সাউন্ড পলিউশন থেকে রেহাই মিলবে। সো রেমেডি অফ সাউন্ড পলিউশনে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদেরকে বৃক্ষরোপণ, সবুজায়নের দিকে জোর দিতে হবে। অন্যান্য জিনিসের সঙ্গে তার আরও আদার্স অনেক গুরুত্ব আছে, তার সাথে কিন্তু সে সাউন্ড অ্যাবজর্ভার হিসেবেও কাজ করবে। তো আমাদের পরিবেশকে সাউন্ড পলিউশনের হাত থেকেও রক্ষা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।